নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আমি যেগুলো বলি সেগুলো আমার নিজের ব্যবসায়িক উদ্দেশ্য বলি না, আপনাদের কী কী জিনিস থেকে কী কী অবস্থা থেকে বেঁচে থাকতে হবে সেগুলো বলি। আর যাদের ভিডিওতে ভালো লাগে বা কিছু বলার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, উত্তর অবশ্যই পাবেন। যদি জানা থাকে বলবো, জানি যেটা স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা সেটাই বলার চেষ্টা করব। যদি না জানা থাকে পরিষ্কার হাত জোড় করে বলবো, জানি নেই, আমার জানা নেই, কারণ আমার জ্ঞানের ভাণ্ডার তো অসীম নয়। যাই হোক, বানমারা এবং দশ মহাবিদ্যা এ প্রসঙ্গে আজকের টাইটেল তন্ত্রে বানমারা এবং ব্ল্যাক ম্যাজিক। প্রথমে বলে রাখি, ব্ল্যাক ম্যাজিক শব্দটা দেখুন আমাদের ধার করা, এবং এটার বাংলা যে করা হয় কালো জাদু। জাদু মানে ম্যাজিক, ম্যাজিক মানে জাদু, এটা সবাই জানি। তো ম্যাজিকে কি হয়? ম্যাজিকে ধরুন একটা মেয়েকে একটা কাঠের বাক্সে ঢুকিয়ে দেওয়া হলো, তার এদিক দিয়ে তরোয়াল গজা হচ্ছে, ওদিক দিয়ে তরোয়াল গজা হচ্ছে, কিন্তু তরোয়ালগুলো বের করে নেওয়ার পরে বাক্সটা যখন খোলা হয় দেখে মেয়েটা অক্ষত আছে। সেটা কিন্তু ম্যাজিক। কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলে যেটা হয় মানুষের জীবনে, সেটা কিন্তু রিপেয়ার হয় না এরকম। তাই আমরা ব্ল্যাক ম্যাজিক শব্দটাকে ব্যবহার না, ব্ল্যাক ওয়ার্ক ব্যবহার করতে পারি। ঠিক তন্ত্রেরও কৃষ্ণ ষটকর্ম, যেমন এই মারণ, উচাটন, স্তম্ভন, বিদ্বেষণ, বশীকরণ, সম্মোহন, এগুলো যেমন কৃষ্ণ ষটকর্ম, তেমনি ব্ল্যাক ম্যাজিকও কিন্তু তাই। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন রেইকি জিনিসটা আপনারা শুনেছেন। এই জিনিসটা দিয়ে মানুষের যেমন ভালো করা যায়, এই রেইকি দিয়ে যেমন মানুষের ভালো করা যায়, ঠিক তেমনি খারাপও করা যায়। অতএব কেউ রেইকি জানেন মানেই তিনি শুধুমাত্র ভালো কাজই করবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ অর্থ লোভ বড় লোভ, জানেন তো। আমি জানি না, এটা বলা হয়তো একটু অতি বলা হয়ে যাবে। এই লোকটাই মায়ের সামনে বসে জোর গলায় বলতে পারে, আমাকে কেউ লক্ষ কেন কোটি টাকা দিলেও আমাকে দিয়ে কোনো খারাপ কাজ কেউ করাতে পারবে না। আমি এই মায়ের চালের বাড়ি, এখন টালি নেই, এখন টিন আছে, এখন যে নীল সাদা টিনগুলো পাওয়া যায় সেই টিন দেওয়া আছে, এতেই আমি মহা সুখে আছি। এই মাটির বিছানায় শুয়ে মহা আনন্দে আছি আমি। কারণ দীর্ঘ মেয়াদি, অর্থাৎ ধরুন যাবজ্জীবন অপরাধের কারাদণ্ডের পরে কোনো মানুষ মুক্তি যখন পায়, তার যে আনন্দটা হয়, আমারও জীবনে এরকম 12 কি নিয়ে 14টা বছর পা দিতে চলল, তো 13টা বছর, বিগত 13টা বছর প্রচণ্ডভাবে শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন দিক দিয়ে জর্জরিত অবস্থা শেষে বর্তমানে মা যে আমাকে দুবেলা দুমুঠো ভাত জুটাচ্ছেন, তার কৃপাতে এটাই আমার কাছে অনেক। আমি একটা ফেসবুকে লেখা পড়েছিলাম, দুর্গা সবার বাড়িতে যায় না।
দেখুন আর পেছনে দাঁড়িয়ে আছে। সবার বাড়িতে যান না শুধু নয়, উনি এসেছেন, এসে এখানেই রয়ে গেছেন। আর এই মাতা ঠাকুরানীর কথা কি বলবো, যখন আমার জীবন উদ্ভ্রান্ত বিধ্বস্ত, জানি না, এখন মনে হয় সেগুলোর পেছনেও এরকম কোনো কারণ থাকলেও থাকতে পারে। এখন মনে হয় গিয়ে বিপর্যস্ত, তখন মা এসে হাল ধরেছিলেন। মা কিন্তু ফিরে যাননি, আবার বিসর্জন হলে ফিরে যাননি, এখানেই ঠায় রয়ে গেছেন। কারণ এটা তার বাড়ি, এটা তার বাড়ি, আমি তো এখানে আসি তো মাত্র। যাই হোক, যে প্রসঙ্গে ফিরে আসি, বানমারা। কালকে বানমারার গতি প্রকৃতিগুলো বলেছিলাম কিছু। এবার বান কোন কোন ক্ষেত্রে ইউজ হয় এরকম জিনিসগুলো, আমি বান শব্দটা ইউজ করছি না, আমি বলবো সৎকর্ম ইউজ করাটাই ভালো, কারণ এই বানের দ্বারাই সৎকর্ম করে। আরেকটি জিনিস আছে, তন্ত্র যেমন স্থূল মানে মানুষকে জীব থেকে শিব হতে শেখানোর একটা জায়গা রয়েছে, তেমনি পশু হয়ে যাওয়ারও একটা জায়গা রয়েছে কিন্তু তন্ত্রে। কারণ তন্ত্রের বিশেষ করে তারাবিদ্যা থেকে শুরু করে শেষ বিদ্যা পর্যন্ত বাহ্যিক পূজার তাদের যেসব উপকরণ প্রয়োজন হয়, তার দ্বারা মানুষ কিন্তু অমানুষও হয়ে পড়তে পারে। আপনারা পঞ্চমকারের নাম শুনেছেন, খুব স্থূলভাবে বলি, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। শুনলে খারাপ লাগলে, আপনারা আজ পর্যন্ত দেখেছেন কোনো মাতালকে মদ ছাড়তে? অথচ মায়ের পূজার একটা উপকরণ কিন্তু ওটা। আমিষভোজী লোকগুলোকে, যারা মাছ মাংস খায়, তাদের বলে বলে কানের পোকা বের করে দিলেও তারা মাছ মাংস খাওয়া ছাড়বে না। মায়ের পূজার উপচার কিন্তু তাই। এই যেন অনেকটা সেই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা। মানে পায়ে একটা আপনার কাঁটা ফুটেছে, সেটা বের করবেন কী করে? আরেকটি ছুঁচ বা আরেকটি কাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে। তো মানুষের ভেতরের প্রবৃত্তিটাকে বের করে আনা, তার প্রবৃত্তির সরঞ্জাম দিয়ে। কিন্তু এক্ষেত্রে এই জন্য বলা হয় বীরাচার। এ পথটা সাধারণের কম্য নয়, বীরের মতন এগিয়ে যেতে হবে, ওগুলোকে তুচ্ছ করে, তাই বলা হয় বীরাচার। যাই হোক, আমি সাধন তত্ত্ব আলোচনা এই মুহূর্তে করছি না। আরেকটি, এই তন্ত্রের 64টা তন্ত্রের মধ্যে আরেকটা তন্ত্র সংযোজিত হয়, শাবর তন্ত্র। নাম শুনেছেন নিশ্চয়ই। এবং এর সাথে তন্ত্রযুক্ত হয় কি আরেকটা, ময়াঙ্ক তন্ত্র। এবার এই নাম দুটো কোথা থেকে? গুরু গোরক্ষনাথ তিনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি যেসব সময় যেসব মন্ত্র বলে গেছেন, সেগুলো সংযোজিত হয়ে শাবর মন্ত্র তৈরি হয়েছে। আসামের কামাখ্যা থেকে খানিকটা দূরে ময়াঙ্ক নামে একটা গ্রাম আছে, যে গ্রামটার নামে জনশ্রুতি যে সেই গ্রামে পুরুষরা গেলে ফেরে না, ভেড়া করে, তারা গরু ভেড়া করে দেয়। অ্যাকচুয়ালি সেই গ্রামটার প্রায় প্রত্যেকেই দ্রব্যগুণ এবং ছোটোখাটো তান্ত্রিক ক্রিয়ায় পারদর্শী। দ্রব্যগুণ কেন বললাম? এই যে বান মারা বা যা কিছু, এগুলোর মধ্যে দ্রব্যগুণ একটা বিশেষ কাজ করে। ধরুন এমনও কিছু দ্রব্য আছে, যেমন আজকে মেডিকেল সায়েন্সে আমরা দেখি না, কিছু কিছু ওষুধ মানুষকে খাইয়ে দিলে সে হ্যালুসিনেট করবে, দিন দুপুরে ভূত দেখবে, ওষুধ আছে। ঠিক তেমনি দ্রব্যগুণে এটা হয়। সে ভয় পাবে, আতঙ্কিত হবে, চিৎকার করবে, কিন্তু তাকে খাওয়াতে হবে যে কোনোভাবে এনিহাউ। সেই সব দ্রব্যগুণের ফলে এরা মানুষকে বশ করে রাখতে পারে। যেমন আপনারা শুনেছেন
আগেকার দিনে টিয়া পাখিকে আফিং খাওয়ানো হতো একটু অনেক, সে টিয়া পাখিকে ছেড়ে দেওয়া হতো, মানে বেশ কিছুদিন আফিং খাইয়ে তারপর ছেড়ে দেওয়া হতো। কিন্তু ওই আফিংয়ের সময়টা হলেই সেই টিয়া পাখি ঠিক উড়ে চলে আসতো আবার, কারণ তার নেশা হয়ে গেছে। তো এরকম বেশ কিছু দ্রব্য আছে যাতে সাধারণ মানুষ মানে বশীভূতের মতন আচরণ করে, হ্যালুসিনেট করে, অর্থাৎ চোখের সামনে সে বিভীষিকা দেখতে পারে। শুধু হ্যালুসিনেটটা কিন্তু দেখার ক্ষেত্রে নয়, স্পর্শানুভূতির ক্ষেত্রেও হয়। তার মনে হলো কেউ তাকে টানছে, ধরছে, ইত্যাদি ইত্যাদি। বা তাকে মাল্টিপল ডিসঅর্ডারের রোগীতে পরিণত করতে পারে। এটা আপনারা শুনেছেন, মাল্টিপল ডিসঅর্ডার। আমি যদি ক্রমাগত কারোর কথা ভাবতে থাকি, ক্রমাগত দিন নেই রাত নেই কন্টিনিউ তার কথা ভাবতে থাকি, তাহলে আমার মধ্যে তার কিছু প্রভাব এসে পড়বেই। মানে তার ব্যক্তিত্বটা আমি আস্তে আস্তে ফুটিয়ে তুলব। মানে লোকে হঠাৎ দেখলো, হ্যাঁ রে তোরা কি ভাই ভাই নাকি, ওর ব্যবহারও যেরকম তোর ব্যবহারও সেরকম। এটা হচ্ছে মাল্টিপল ডিসঅর্ডারের একটা জায়গা। এরকম মাল্টিপল ডিসঅর্ডারের রুগীও কিন্তু তৈরি করে ফেলতে পারে এ ধরনের জিনিস। ফলে তাকে এই ধরনের কিছু দ্রব্য খায়, তাকে যদি তুমি একটি রাক্ষস এরকমভাবে করা হয়, সে আদপে রাক্ষসের মতনই আচরণ করবে। এগুলোকে আমি ম্যাজিক আখ্যা দিতে পারি, কারণ এগুলো ওষুধ বন্ধ হলে বা ঠিক মতন চিকিৎসা হলে এগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা যায়। কিন্তু যেগুলো মন্ত্রের মাধ্যমে হয়, বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া ব্যাখ্যা করতে আমি এখানে বসিনি তো, কারণ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করা উচিত নয়। সেক্ষেত্রে কি করা যাবে না, সেক্ষেত্রে আমাকে এই দশ মহাবিদ্যা বা অষ্টাদশ মহাবিদ্যারই শরণাপন্ন হতে হবে। কারণ তার শক্তি ব্যবহার করেই সেটাকে বিপথে পরিচালনা করা হয়েছে। তার শক্তি ব্যবহার করে, তার শক্তি কিন্তু সৃষ্টি স্থিতি লয় তিনটিই করে। এবার তার লয়াত্মক শক্তি ব্যবহার করে কোনো মানুষের উপর প্রয়োগ করা হয়েছে, তাহলে আমাকে কিন্তু তার কাছেই শরণাপন্ন হতে হবে। আর এই শরণাপন্নটা যদি ঠিকঠাক হওয়া যায়, তিনিই রাস্তা বলে দেবেন, তিনিই উপচার বলে দেবেন। অন্তত এটা কার ক্ষেত্রে কতটা সত্যি আমি জানি না, আমার ক্ষেত্রে সত্যি হয়। কারণ আমি জনেক ভাই বা দাদা, আমি জানি না, তিনি আমার থেকে বয়সে ছোটো হতে পারেন, বড় হতে পারেন, আমাকে বলেছিলেন দাদা একটা জামা পরে বসবেন, আপনি একটা জামা পরে বসবেন। দেখুন আমার ঘরে ওই টিনের চাল, বললাম প্রচণ্ড গরম। তাছাড়া আমি ভেগ ধরতে ভালোবাসি না, যখন পুজোর সময় যেটুকু প্রয়োজন সেটুকু করতে ভালোবাসি। তাই আজকে আপনাদের কথা মতো উড়নিটা নিয়ে বসলাম। আর আমি যদি তাই চাইতাম, আমার ওখানে মায়ের হাতে যে রুদ্রাক্ষগুলো দেওয়া রয়েছে, আমার রুদ্রাক্ষ আরও বিভিন্ন জিনিসের মালা, সেগুলো আমি গলায় ধরে এখানে তান্ত্রিক সেজে বসতাম। উদ্দেশ্য আমার সেটা নয়, উদ্দেশ্য তন্ত্রের কুমায়াজাল, আমি এটাকে বলবো, এটা কেটে বেরিয়ে আসবে সারপথটা। আমার ক্ষেত্রে ঘটেছে। আমি তন্ত্র জানি না বলবো না, আবার সব জেনে গেছি এটা বলা তো মহা মূর্খের লক্ষণ হবে। যেটুকু জানি তাতে আমার কাছেই এরকম প্রায় 2-3টে
মানুষ এসে পড়েছিল, তারা আজ ভালো আছে। আমি জানি না, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, কোনো কৃতিত্ব নেই। কারণ তারা যখন এসেছিল তাদের আদৌ কি উপচার হবে সেটা আমি জানতাম না, আমার জানা ছিল না। আমি তার কাছে প্রার্থনা করেছি যে দেশ এই অবস্থা থেকে বের করে আনার উপায় কি। তিনি আমাকে পথ দেখিয়েছেন। এবার আপনারা প্রশ্ন তুলতে পারেন তিনি কীভাবে পথ দেখালেন। আপনাকে কানে কানে বলে দিয়েছেন? না, আমাকে তিনি কানে কানে সত্যিই বলেন না, আমাকে টেলিফোনেও বলেন না, কানে কানেও বলেন না, বা আমার সাথে কোনো হটলাইনে যোগাযোগও নেই। হয় আমি নিজের মনের ভেতরেই উঠেছে যে এই জিনিস দিয়ে এই উপকার, এই কাজ, এইভাবে কাজটা করতে হবে, অথবা আমি অনেকবারই বলেছি যে আমার একটা অদ্ভুত অবস্থা, এটা আমি মেডিকেল সায়েন্সে এখনও পাইনি। কারণ যেহেতু দীর্ঘদিন আমি মেডিকেল প্রফেশনেই ছিলাম, আমি কোনো দিন 24 ঘন্টা পর্যন্ত অচৈতন্য অবস্থায় পড়ে থাকি। সেই সময় না খাওয়া, না পায়খানা প্রস্রাব করতে যাওয়া, টয়লেট যাওয়া, না স্নান, কিছুই থাকে না। এটা কেন হয় আমি জানি না, নার্ভের প্রবলেমের জন্য হতেও পারে, আশ্চর্য কিছুই না। কিন্তু এই সময়টার মধ্যে আমি আবার দেখেছি যে কীভাবে উপচার করতে হয়। ফলে আমার কাছে, আমি আগেই বলে দিই যে আমার কাছে কেউ কোনো সমস্যার সমাধান চাইলে আমি হাত জোর করে বলে দিই আমার কাছে নেই, আমার কাছে নেই, আছে ওই ওনার কাছে। তিনি যদি বলেন তবে আমি পারি, নাহলে পারি না, আদারওয়াইজ পারি না। যার জন্য আমি প্রথম থেকেই বলি আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমি কিছু করিও না। যাই হোক, সবাই এরকম বলবে না, তারা আগেই ব্লিচ ধরে দেবে হাতে, তাও আবার ইউটিউব চ্যানেলে বসে। এরকম বান যদি কারোকে মারা হয়, আগের দিন একটি অবয়ব তৈরি করতে হবে, সেই অবয়বের পর উপরে শ্মশানে বসেই সাধারণভাবে এই ক্রিয়াগুলো করা হয়। এবং জীবিত শ্মশান, মৃত শ্মশান, অর্থাৎ বহুদিন হলো সেখানে কোনো দেহ পুরানো হয় না, এরকম শ্মশানে বসে না, জীবিত শ্মশানে বসে এই ক্রিয়াগুলো করা হয়। যদি মনে হয় কাউকে, অর্থাৎ আমি আগেও বলেছি যে কারোর শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, অথচ শারীরিক কোনো গোলযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না মেডিকেল টেস্টে, একবার সাইকোলজিক্যাল কাউন্সেলিংও করিয়ে নেওয়া দরকার যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য এরকম হচ্ছে কি না। তাতেও যদি না পাওয়া যায় তখন বুঝতে হবে এটা কিন্তু খুব স্বাভাবিক রেখায় যাচ্ছে না। বাড়িতে নাগারে কারোর না কারোর মধ্যে অশান্তি লেগেই আছে। দেখুন, টাকা পয়সা টানাটানি প্রত্যেকের আছে, প্রত্যেকের, এভরিওয়ান, প্রতিটি মানুষের যা জিনিসপত্রের দাম বেড়েছে টানাটানি আছে। সেখানে আমাদের বাজেট ছাড়তে হয়, শখ আহ্লাদ ছাড়তে হয়, ছেটে যারা মাস মাইনে পান তাদের ক্ষেত্রে এটা ম্যানেজ করতে হয়। কিন্তু যদি দেখা যায় যে আপনি মাস মাইনের একটা বাজেট করেছেন, সেই মাস মাইনের মতন, সেই বাজেটের মতনই টাকাটা আপনার হাতে আছে কি এক্সেস আছে, তারপরেও আপনার সবসময় একটা ওই নেই ভাব চলে এসছে, নেই নেই নেই। আগে নিজেকে প্রশ্ন করুন, সত্যিই কি নেই? যদি সত্যি না থেকে থাকে আর এই ভাবটা যদি টানা চলে, তাহলে বুঝতে হবে কেউ পেছন থেকে খোঁচাচ্ছে। পরিবারে অশান্তি, ছোটোখাটো অশান্তি সবার হয়, সবার,
কেউ বলতে পারে না আমি নিশ্চিন্তে আছি, একমাত্র মরা মানুষ ছাড়া। কিন্তু ছোটোখাটো অশান্তি যদি দিনের পর দিন চলতে থাকে, বিশেষ করে কেউ খারাপভাবে নেবেন না, যৌথ পরিবারগুলো ছিল আগে, যখন এই যৌথ পরিবারগুলো এখনও কিছু কিছু ঠিক আছে, কিন্তু এখন ওই বড় তরফ ছোট তরফ এরকম ভাগাভাগি হয়ে গেছে, হাঁড়ি আলাদা হয়ে গেছে। সে হোক, ক্ষতি নেই, কিন্তু তাদের মধ্যে যদি নিত্য 30 দিন অশান্তি লেগে থাকে, নিত্য 30 দিন, এক মানসিক প্রবলেমের জন্য হতে পারে, এ ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না, কিন্তু এই অশান্তির সাথে সাথে যদি আরও উপসর্গগুলো আসতে থাকে, অর্থাৎ শরীর খারাপ, যেরকম বললাম, টাকা পয়সার টানাটানি, ভালো ব্যবসা সেটা চৌপট হয়ে যাওয়া, তারপরে মানে ঘরে বিচ্ছিরি গন্ধ পাওয়া, যেমন অনেকটা শ্মশানে আমরা গেলে পাই বা ভাগাড়ের ধার দিয়ে গেলে পাই, এরকম গন্ধ পাওয়া। দেন এই জাতীয় জিনিস যেগুলো আপনার ঘরে থাকা উচিত নয়, সেগুলো যদি দীর্ঘদিন রিলেট করেন, তাহলে কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন আছে। দিব্যি সুস্থ বাচ্চা, আর আগে তার এরকম কোনো প্রবলেম দেখা যায়নি, কিন্তু এখন সে হঠাৎই মাঝে মাঝে রাত্রিবেলা 12টা থেকে 3টের মধ্যে চিৎকার করে কেঁদে উঠছে, স্বপ্ন থেকে ধর্মর করে জেগে উঠে বসছে। সাবধান হন, কোথাও কোনো জায়গা থেকে আপনাকে খোঁচানোর চেষ্টা করা হচ্ছে। এবার এখানে মহাবিদ্যাদের ভূমিকা কি? প্রথম বললাম, প্রথম আগে এটা বুঝতে হবে যে কোন মহাবিদ্যার শক্তিকে লয়াত্মক শক্তিতে পরিণত করা হয়েছে। ডাক্তার যেমন আগে বোঝেন যে ব্লাড টেস্ট করে বা হোক বা ই করে হোক যে কি ইনফেকশন হয়েছে, সেইটা আগে বুঝতে হবে যে মহাবিদ্যাদের মধ্যে কোন মহাবিদ্যার লয়াত্মক শক্তি বা ধ্বংসাত্মক শক্তি, তাকে ব্যবহার করে এটা করা হয়েছে। শুধু কিন্তু মহাবিদ্যা নয়, এখানে মহাদেবও আসতে পারেন। কিভাবে আসতে পারেন না, মহাদেবেরও কিছু লয়াত্মক রূপ আছে। কাল ভৈরব, সংহার ভৈরব ইত্যাদি অষ্টভৈরব রূপ আছে। কিন্তু তো তখন কি করণীয়? আজকে শহরাঞ্চলে ফ্ল্যাটে থেকে প্রচুর লাইটের আলোয় আমরা এই জিনিসগুলো না অবজ্ঞা করে যাই, কিন্তু বিশ্বাস করুন, আমিও এইরকমই একটি ছেলে ছিলাম। নয় করে বয়সটা 50 হয়ে গেল। 25 থেকে 35 আমি নিজেই বিজ্ঞান মঞ্চের সদস্য ছিলাম। বহু ধাপ্পাবাজি, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশান, অমুক তমুক, এইগুলো বহু নিজের হাতেই ধরেছি। কিন্তু এই গত 13টা বছরে আমার জীবনটাকে ওলটপালট করে দিয়ে না, আমাকে তিনি বুঝিয়েছেন সব জিনিস গড়পড়তা চলে না। আর এই পথে যখন তার পায়ে মাথা বিকিয়ে দিয়েছেন, তারপর তিনি এমন এমন কিছু খেল দেখিয়েছেন যেগুলো আমাকেও ভাবতে বারণ করেছে, ভাবতে বাধ্য করেছে যেটা আদৌ সম্ভব। আমারও তো মনের ভুলও তো হতে পারে। যেমন একটি ঘটনা বলছিলাম,
তো সেখানে আমাকে ঘোরের মধ্যে দেখানো হয়েছিল, ঘোর মানে আমি ওই অচেতন হয়ে পড়েছিলাম, যে কিভাবে কাজটি করতে হবে। এবার যার কাজ, সে বলেছিল জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবে। সে খুব বেশি টাকার নয়, বিশ্বাস করুন, মাত্র 200 টাকার মধ্যে তার সব জিনিসপত্র হয়ে গেছে। তেমন তো 100 গ্রাম ধুনোই ছিল। তো সেদিন যখন কাজটা করতে বসেছিলাম, স্বাভাবিক যেমন মায়ের পুজো আগে করি, মায়ের পুজো করে উক্ত যে মহাবিদ্যাকে আমাকে দেখানো হয়েছিল সেই মহাবিদ্যার যথাসম্ভব অর্চনা করে হোমে বসেছিলাম। এই হোম চলাকালীন সপ্তম আহুতিটা দেওয়ার পরেই আগুন থেকে, না হোমের আগুন থেকে একটা গোলাপি রঙের বল, বলবো আগুনের বল, ছিটকে বেরিয়ে এসেছিল বাইরে, এবং বেরিয়ে এসে সেটা থাকেনি, মিলিয়ে গেছিল। কেউ যদি কখনো আমার বাড়িতে আসেন পুজোর দিন, দেখবেন আমি নিজের হাতে কিছুই করি না, ওই যারা উপস্থিত থাকে তারাই টুকটাক টুকটাক করে করে দেয় এখানে। কারণ আমি একে হাঁপানি রুগী, আমার পক্ষে ওই ধুনো গুঁড়ো করা, এই বেলপাতা করা, এই মালা গাঁথা, অমুক টুমুক, এগুলো আমি পারি না। আশপাশের সবাই আসে, দু একটি ভাই বোনও আসে, তারাই এগুলো করে সব। কিন্তু সেই যে আগুনের বলটি বেরিয়ে এসেছিল, সেটা কিসের থেকে? আগুনে তো এমন কিছু ছিল না। যেমন বেলকাঠ দিয়ে হোম করা হয়, তেমনি বেলকাঠ দিয়ে হোম হচ্ছিল, সাথে ওই সাদা সর্ষে, মাসকলাই ইত্যাদি। কিন্তু এত বড় একটা আগুনের গোলাপি বল সেই হোমের আগুন থেকে ছিটকে বেরিয়ে গেছিল। এবং তারপর যার কাজ, সে কিন্তু দিব্যি সুস্থ হয়ে যায়। এখানে সে তো সুস্থ হয়ে গেল, আমার অবস্থা হয়ে গেল খারাপ। কারণ সেদিনের পুজোর পর আমি টানা 21 দিন জ্বরে পড়েছিলাম। ওই আনাড়িকে কাজ করতে দিলে যা হয় আর কি। এরপরেও আরও দুটি কাজ এরকম আমাকে করতে হয়েছে, বাধ্য হয়েই বলবো। সেখানেও এরকম ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কিছু খুঁজে পাইনি। তা আমাকে ভাবতে বাধ্য করেছে যে আধুনিক ফিজিক্স বা অলৌকিক নয় লৌকিক, ডক্টর কফুর, এদের বাইরেও একটা জগৎ আছে যেটাকে অতীন্দ্রিয় জগৎ বলে। এই অতীন্দ্রিয় জগতে বেশ কিছু বাসিন্দা আছে যাদের আবাহন করে ডেকে আনা হয়, এবং এই অতীন্দ্রিয় জগতের এই বাসিন্দারা কোনো না কোনো মহাবিদ্যার আন্ডারে থাকেন, এবং মহাবিদ্যার শক্তি দিয়েই তাদের আবার তাদের জগতে ফেরাতে হয়। আপনারা যারা তারাপীঠে যান বা কঙ্কালীতলা যান, আমার বহু বছর যাওয়া হচ্ছে না, 4-5 বছর হয়ে গেল মনে হয়, না লাস্ট মনে হয়, সরি 2021 মনে হয় গেছিলাম, তারপর 3 বছর ধরে যাওয়া হচ্ছে না। এখানে দেখবেন বামদেবের যে গঙ্গার ঘাটটা আছে না, সেই গঙ্গার ঘাটটাতে যাওয়ার মুখে ডান হাতে একটা দোকান পড়ে, যেখানে বিভিন্ন তান্ত্রিক দ্রব্যের সমাহার পাওয়া যায়, বিক্রি হয়।
যে মাকড়সার জালের মতন কি আমি এখনো জানি না ওগুলো, মানে একরকম গাছের পাতা মাকড়সার জালের মতন। তবে মনামনি চোখাচোখি এসব জাতীয় কী সব আমি এসব বুঝিও না, কারণ আমার সত্যি ওদিকে আমার মাথা নেই, আমার মাথাটা এই দিকে আছে। খারাপ পথে মাথাটা গলিয়ে লাভ নেই। হ্যাঁ জানি ওই পথে প্রচুর পয়সা আছে, প্রচুর লোক আছে, কিন্তু অর্থ আজ থাকতে পারে কাল নাও থাকতে পারে। তেমনি তো আমিও তো আজ আছি কালকে নাও থাকতে পারি। আমি 1 কোটি টাকা নিয়ে কারোর একটা কোনো খারাপ ক্রিয়া করলাম, আমি নিজেও তো রাত্রে ফুটুস হয়ে যেতে পারি। তো অর্থ সব সমস্যা মেটায় না। হ্যাঁ বেশি জীবন জীবিকার অনেক সমস্যাই মেটায়, কিন্তু সব সমস্যা মেটায় না, সব সমস্যাও মেটায় না। তালিবস্য সব, এই সব সমস্যাও মেটায় না। তাই নিজে সতর্ক হন। না জেনারেলি সতর্ক থাকতে বলছি না, যে কিছু বিষয়গুলো আগের দিন বলেছি, যেই কাপড় চোপড় শুকোতে দেওয়া তুলে আনার সময় খেয়াল রাখবেন কাটাকুটি কিছু আছে কি না। মেয়েরা নিজেদের মাথার চুল, নখ এবং বিশেষ ওই 3 দিনের ব্যবহৃত কাপড় চোপড় যা কিছু, এগুলো যেখানে সেখানে ফেলবেন না। পুরুষ মানুষ সিগারেট টুকরো খেয়ে নর্দমায় ফেলে দিন। এবং শুধুমাত্র বিশেষ করে এখন তারাপীঠ শ্মশানটাকে উদাহরণ আনি এই কারণে, কারণ শ্মশানটার যা অবস্থা করা হয়েছে, যদি এখন জলে ভাসছে, শ্মশানটাকে পার্কিং লট ভেবে নেবেন না, বা মিলেনিয়াম পার্কও ভাববেন না। শ্মশানটা কিন্তু তাদের জায়গা যাদের ওখানে আনা হয়েছে। এই শ্মশানে এধার ওধার ফুচকা খেতে খেতে বা ঝালমুড়ির ঠোঙা নিয়ে খেতে খেতে শ্মশান ভূমিতে দাঁড়িয়ে কিচ্ছু না খাওয়াই ভালো, কিচ্ছু। হ্যাঁ যদি আপনার শক্তি থাকে, আপনার চারদিকে আপনি বর্ম তৈরি করতে পারেন, আপনি খেতেই পারেন। যদি সেই বর্ম না থাকে, তাহলে শ্মশান ভূমিতে দাঁড়িয়ে কিচ্ছু খাবেন না। শ্মশান ভূমির বাইরে বেরিয়ে আসুন, তারপরে খাওয়া দাওয়া করুন। তারাপীঠ শ্মশানে আমি প্রচুর মানুষকে দেখেছি শ্মশানের মধ্যেই খাচ্ছেন। শ্মশানে যারা বাস করছেন, যারা ওখানে কুটির টাঙিয়ে বাস করছেন, তাদের জীবনটাই শ্মশান, তাদের মরণটাও শ্মশান। তারা ওখানেই খাবে, ওখানেই ঘুমাবে, আপনি নয়। আপনি একদিন দর্শন করতে গেছেন মাকে, সেখান থেকে মহাশ্মশানে ঢুকেছেন। আপনি কি চান যে আপনার জীবনটাও ওই রকম ওই শ্মশানবাসীদের মতন হোক, যারা শ্মশানে পড়ে রয়েছে কুটির বানিয়ে বা এখানে সেখানে মাদুর পেতে? তা যদি না চান তাহলে শ্মশানে কিছু খাবেন না। এবার যদি বলেন দাদা মায়ের মহাপ্রসাদ তো শ্মশানেই দেওয়া হয়, 100 বার ওইখানে যে নাট মন্দিরের মতন বড় করা হয়েছে, চালা করা রয়েছে, সেখানে বসে যখন মায়ের মহাপ্রসাদ ভান্ডারা দেওয়া হচ্ছে, 100 বার গ্রহণ করতে পারেন। ওটা গ্রহণ করতে পারেনি, কারণ ওটা মায়ের প্রসাদ। ও স্বর্গ মর্ত পাতাল রসাতল শ্মশান তো দূরের কথা, যেখানে দেবে সেখানেই গ্রহণ করব আমি। কিন্তু লোক দেখানি বা অতিরিক্ত সাহস দেখানি করে শ্মশান ভূমিতে এগুলো করবেন না। শ্মশান ভূমির পবিত্রতা বজায় রাখুন। শ্মশান ভূমিতে অতিরিক্ত জোরে কথা বলা, চেঁচানো, যদিও এখন তাই হয়ে গেছে, এগুলো উচিত নয়। এতে শ্মশানের অপ্রাকৃত জীবেরা অসন্তুষ্ট হয়।
এবার অপ্রাকৃত জীবেরা অসন্তুষ্ট হলে তারা নিজেরা সেদেও কিন্তু অনেক সময় এসে চেপে বসতে পারে। কারোকে পরিচালনা করতে হবে না, আপনার তীব্র অসন্তুষ্ট হয়েছে। খুব সাধারণ একটা উদাহরণ দিই, তারাপীঠ শ্মশানে বৈষ্ণব মতে যারা দীক্ষিত হন তাদের সমাধি দেওয়ার ব্যবস্থা থাকে আছে। ধরুন আপনি ওই দিকটা একটু ঝোপ জঙ্গল টাইপের, এখন কত রাশি জানি না, কথা বলতে বলতে বা সিগারেট খেতে খেতে ওই দিকটায় চলে গেলেন, এবং ওই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার তলায় হয়তো কোনো মানুষের দেহ সমাধিস্থ রয়েছে, আপনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। সেই মানুষটি কি যে চিরনিদ্রায় শায়িত রয়েছে ওখানে, সে কি সন্তুষ্ট হবে? এবার ভাবুন, সে যখন সন্তুষ্ট না হবে না, তখন তার ওই স্পিরিট বলবো না, হ্যাঁ স্পিরিট বলা ভালো, সোল বলবো না, কারণ সোল তো ডাইরেক্ট পরমাত্মা। তাহলে স্পিরিটটা যেটা মন বুদ্ধি অহংকার সমন্বিত, যেটা তার দেহটা যতক্ষণ না সম্পূর্ণ মিশবে, এই জন্যই দাহ করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ দাহ করলে একবারে পঞ্চভূতে মিশে যায়, দেহের প্রতি আকর্ষণ থাকে না। কিন্তু দাহ না করে সমাধিস্থ যেখানে করা হয়, সেখানে অন্তত 6 মাস থেকে 1 বছর ওই জায়গাটায় প্রবেশ করতে নেই। মুসলমানদের ক্ষেত্রে দেখবেন তারা একদিকে কবর দেয়, আরেকটা দিক ফাঁকা রাখে। এদিকটা যখন ভর্তি হয়ে যায়, এদিকটাকে 2 বছরের জন্য বন্ধ করে দেয়, তখন ওদিকটায় কবর দেওয়া হয়। কারণ কম করে 6 মাস থেকে 8 মাস লাগে বডির সম্পূর্ণ মিশতে। আমাদের বডি হয়তো চামড়া হয়, চামড়াগুলো মিশে যাবে, চামড়া মাংস, হাড় মিশতে সময় লাগে। যাকে এবং যতক্ষণ না বডিটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে পঞ্চভূতের এই শেষ তত্ত্ব কৃতত্বের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তার আত্মা ওখানে ভটকে যাবে দেহের লোভে। ইতিমধ্যে যদি তার সদ্গতি করা হয় যেভাবে শাস্ত্রবর্ণিত নির্দেশ দেওয়া আছে, তাহলে আলাদা কথা। কিন্তু সুইসাইড বা অপঘাতে মরার ক্ষেত্রে তো হবেই না, হবেই না। সুইসাইড বা অপঘাতে মরার ক্ষেত্রে সদ্গতি ওই মন্ত্রোচ্চারণ সাধ্য বলুন যাই বলুন কোনো লাভ দেয় না। তাদের আত্মা ফটকাবে যতদিন তার আয়ু ছিল। যাই হোক, এই বান মারার আরও কী কী ডিটেলস আছে, সেসব ডিটেলস নিয়ে পরবর্তী পর্বে আসবো। আমাদের এই পর্বটা চলবে এখন কিছুদিন, তারপরে আবার তন্ত্র দশমহাবিদ্যায় আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ।